প্রথম এই টেস্টে পাকিস্তানের সাথে কেমন গেল দ্বিতীয় দিনটা? প্রথম দিনটা আমরা দেখেছি ইতিমধ্যে, ক্রিকেট শো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, সেটাও শেষ হলো। রাফি, আপনি আসলে কেমন দেখলেন? ইন জেনারেল আসলে সবাই যেইটা চেয়েছিল যে মিরপুরে হোক খেলা, যেখানেই হোক ট্রু একটা উইকেট যাতে আমরা দেখতে পাই, যেখানে ব্যাটারদের জন্য সহযোগিতা থাকবে, পেসারদের জন্য থাকবে, ঠিক তেমন আসলে দেখতে পেয়েছেন কিনা? আসলে ট্রু উইকেট কিনা সেটা এখন আবার অন্যদিকে প্রশ্নটা মোড় নেবে। আমরা স্লো থাকলে তখন আবার একটু ব্যাটিং ফ্রেন্ডলি, একটু রান প্রসবা উইকেট চাই, একটু বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে গেল কিনা, এখন সেটা নিয়ে নেটিজেনরা কথা বলছেন। গ্রিন পিচ ছিল, বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, তখন দেখতে ভালো লেগেছে। কিন্তু এখন পাকিস্তান যখন চড়াও হয়েছে 234 রানে পিছিয়ে 179 রান এক উইকেটে, বাংলাদেশের ব্যাটিং কার্ডটা আমরা দেখতে পাচ্ছি। একটাই সেঞ্চুরি শান্ত, এখানে 3টা সেঞ্চুরি থাকতে পারতো। মুশফিকুর রহিম 71-এ আউট হয়েছেন, মমিনুল 91, লিটন দাসের উইকেটটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। শেষবেলায় তাসকিন ব্যাটিং করাতে 400 পেরিয়েছে, 413। মানে যে সম্ভাবনাময় ব্যাটিং বাংলাদেশ গতকালকে দেখিয়েছে, আজকে কিন্তু মনে হয়েছে খানিকটা সেই কি শেষ দিকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই জায়গাটায় মমিনুলের সেঞ্চুরি, মুশফিকের হয়তোবা সেঞ্চুরি হতে পারতো। 70 ওভার রানে তিনি আউট হয়েছেন, সবচেয়ে বেশি 50-র মালিক হয়েছেন বাংলাদেশের পক্ষে। ইট ওয়াজ এ গুড থিং। মানে ইনিশিয়াল পার্টে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো বা 500-র পাশাপাশি কাছাকাছি রানটা নিতে পারবে, সেটা সম্ভব হয়নি। 413-তে বাংলাদেশের ইনিংস থেমেছে। পাকিস্তান অন দ্য কন্ট্রারি, দে ব্যাটেড ব্রিলিয়ান্টলি। আপনি দেখুন বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তার চেয়েও বেটার স্টার্ট পাকিস্তান করেছে। আজানা ওয়াইস, আবদুল্লাহ ফজল দুজনেরই ডেবিউ হয়েছে। ইমামুল হকও 50-র কাছাকাছি গিয়ে আউট হয়েছেন। বাংলাদেশের ব্যাটিংটা দেখতে যতটুকু আরাম লেগেছে, পাকিস্তানের ব্যাটিংটা মনে হচ্ছিল যে দিনটা শেষ হচ্ছে না কেন। আজকে কিন্তু নির্ধারিত সময়ের চেয়েও একটু বেশি সময় খেলা হয়েছে, যেহেতু ডে লাইট ছিল, সেটা সর্বোচ্চ ব্যবহার আম্পায়াররা করতে চেয়েছেন। গতকালকে 5 ওভার কম হয়েছিল, বাংলাদেশ 85 ওভার ব্যাটিং করেছিল। শেষমেশ এইটাই হতাশার যে আরও 2-3টে উইকেট যদি বাংলাদেশ পাকিস্তানের ফেলতে পারতো, তাহলে হয়তো বা মনে হতো যে সমান সমান অবস্থানে আছে। এই মুহূর্তে মনে হচ্ছে পাকিস্তান খানিকটা এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। 234 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আসলে যেই রানটা করেছে, আপনি দেখেন যে নাজমুল শান্ত কিন্তু এর আগেও মানে বলেছিল যে তাদের টার্গেটই কিন্তু যে 400 করা বা 400 প্লাস চলে যাওয়া, এবং সেই টার্গেটটা বাংলাদেশ মোটামুটি ভালোভাবে পূরণ করেছে। তবে এখানে কথা হচ্ছে, ধরেন বাংলাদেশ যেই পজিশনে ছিল, একটা সেঞ্চুরি পেয়েছে, 2টো সেঞ্চুরি পেতেও পায়নি, বাট মানে যে ওয়েতে ছিল আসলে তারা টেল এন্ডাররাও তাসকিন ভালো সাপোর্ট দিয়েছিলেন। আমার মনে হয় যে 450 প্লাস যেতে পারতো আরো, কিন্তু শেষ দিকে যেমন ধরেন আজকে কালকে যতটা রৌদ্রোজ্জ্বল আমরা দেখেছি আবহাওয়াটা মিরপুরে, আজকে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সব মিলিয়ে পাকিস্তান আজকের দিনটা কিন্তু বেশ ভালো শুরু পেয়েছিল, যেহেতু বাংলাদেশের সাথে টপাটপ উইকেটগুলো ফেলে পাকিস্তান হয়তো বা সেটা আন্দাজ করেছিল যে 400 তো ওরা পেরিয়ে যাচ্ছে, আমরা 450 প্লাস যাতে করতে না দেই, মেন্টালি এতটুকু আসলে যাতে মানে আপ লেভেলে পাকিস্তান হয়তো বা থাকতে চাইছে, এবং সেই কাজটাই তারা করেছে। এবং সেখান থেকে আমার মনে হয় যে শুরুতে মানে আমাদের ওপেনাররা যেই শুরুটা আসলে পায়নি, জয় বলেন সাদমান বলেন, ওপেনিং পেয়ারে যেই মানে স্ট্যান্ড আপটা তারা দাঁড় করাতে পারেনি, সেটা পাকিস্তান পেরেছে। এবং মানে বড় একটা ওপেনিং পেয়ার তারা কিন্তু আসলে গড়তে পেরেছিল। মানে 106 রানের জুটি, তারপরে গিয়ে ফার্স্ট উইকেট পেল অবশেষে মিরাজ। সো পাকিস্তান ওই শুরুতেই আমার মনে হয় বাংলাদেশি বোলারদের একটা প্রেশার বেশ ভালোভাবে দিয়েছে, এবং যেটা বলছিলেন যে মানে একটু বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে গেল কিনা। সো বাংলাদেশের পর পাকিস্তানের এই ব্যাটিং দেখে আসলে মনে হয় ওইটাই আসলে মনে হয়। অ্যাবসলিউটলি। আমরা যদি বাংলাদেশের ব্যাটারদের নিয়ে একটু ডিসকাশন করি, মমিনুল হক 91 রান করেছিলেন, 200টা বল তিনি খেলেছেন, অর্থাৎ 50-এরও নিচে তার স্ট্রাইক রেট, 45.50, 10টা 4 তিনি হাঁকিয়েছেন। ভেস্টলি এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, আমাদের টেস্টের অটোমেটিক চয়েস, রিগার্ডলেস অফ দ্য কন্ডিশন, রিগার্ডলেস অফ দ্য অপোনেন্ট। মমিনুল হক নামটা আপনি দেখতে পাবেন টেস্টে যে কোনো একাদশে, এবং সেখানে তিনি ব্রিলিয়ান্টলি ব্যাটিং করেছেন। সবাই তার সেঞ্চুরি মিসটাই দেখছে, আমি বরং চিন্তা করি যে শান্তর একটা সাপোর্ট দরকার ছিল, তিনি সেই সাপোর্টটা দিয়েছেন। পরবর্তীতে মুশফিকের সঙ্গে ব্যাটিং করেছেন। আমার কাছে মনে হয় প্রপার টেস্ট ইনিংস তিনি খেলেছেন। মুশফিকের কথা যদি বলি, সেই জায়গায় মুশফিকুর রহিম 71 রান করেছেন, তার ইনিংসটাও দেখবার মতো ছিল। 179 বল খেলেছেন, 8টা 4, 39.66 স্ট্রাইক রেট। মানে একদম ছোটোবেলায় আমরা যেই ধরনের ক্লাসিক টেস্ট ব্যাটিং দেখতাম, যেটা মুশফিকুর রহিমে যে ঠিক আউট হওয়ার আগে আপনি দেখুন এই ফুটেজটার কথা আমি আলোচনা করছিলাম যে মাছির এই ডিস্টারবেন্সটা এইটাই কাল হলো কিনা, মানে একটা দারুণ একটা ব্যাপার। মুশফিক এর পরেই কিন্তু আসলে বোল্ড আউটটা হয়ে গেলেন। Exactly. So,
এত ম্যারাথন একটা ইনিংসে তিনি যেভাবে ধৈর্য ধরে ব্যাটিংটা করছিলেন, কিন্তু এই যে দেখেন মানে একটা মশা মাছিও যে মানে মানে বলে না যে ঠিক তারপরে কনসেন্ট্রেশনটা, he got bowled. এক্স্যাক্টলি কনসেন্ট্রেশনটা আসলে কিভাবে ব্রেক করেছিল মুশফিকের, এরপরে শাহিন শাফরিদ এই উইকেটটা পেলেন। সো এবং দেখেন টেস্টের কিন্তু এই জিনিসগুলোই মজা, গল্প তুলে আসে আসলে। অ্যাবসলিউটলি, মানে একটা মাছেই কাজের কাজ ঘটিয়ে দিয়েছে, আমাদেরকে ডুবিয়ে দিয়েছে এক প্রকার। এখন অব্দি ডুবে যায়নি অবশ্য, যথেষ্ট সুযোগ এখনো আছে। 81 রান করেছেন 179 বলে, 8টা 4 হাঁকিয়েছেন এবং দেশের হয়ে সবচেয়ে বেশি 50-র মালিক তামিম ইকবালকে টপকে এই মুহূর্তে মুশফিকুর রহিম। এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, 100টার বেশি টেস্ট ম্যাচ তিনি খেলে ফেলেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.